এই বাবুন সকালে বাড়ি এসে বাঁধনের সাথে আরবি পড়তে বসবে কিন্তু। এরপর আরাফকে উদ্দেশ্য করে বললেন, মৌলভী সাহেব খুব ভালো মানুষ, তোমাদের সমস্যার কথা বললে উনি টাকা নেবেন না, আর এখনই তো আরবি শেখার বয়স। ইমন বলল, আরবি কেন শিখতে হচ্ছে? আমি কত আগে পড়েছি, মনে নেই, এগুলো মনে থাকে না। আর একটু বড় হলে নামাজ শিখলে চলবে। সুরাইয়া মুখে হাত দিয়ে বললেন, অমন কথা বলছো কেন বাবা? ও কি তাহলে কোরআন শিখবে না? আর তোমরা দেখি নামাজ তো পড়ো না। বাবুন তোমাদের দেখে কি শিখবে বলো? তোমাদের বাবা মা নেই, ও এখন শিক্ষা, সাংস্কৃতিক আদব কায়দা সব তোমাদের দেখেই শিখবে। আমি যেহেতু তোমাদের চাচির মতো, আমার তো এতটুকু দায়িত্ব আছে, তাই বললাম, কিছু মনে করো না। তারা চুপ করে রইল। এদিকে অরুণিকা পায়ের উপর পা তুলে বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখছে। এই মেয়ের অর্ধেক সময় কার্টুন দেখতে দেখতেই কেটে যায়। সুরাইয়া চলে যাওয়ার পর আরাফ এসে অরুণিকার হাত থেকে ফোনটা কেড়ে নিল। অরুণিকার সাথে সাথে খেপে উঠল। মোবাইল নেওয়ার জন্য বারবার আরাফের কাছে জেদ করতে লাগলো। আরাফ বিরক্ত হয়ে এক ধমক দিতেই সে ধপ করে বিছানায় শুয়ে মালিশে মুখ গুছল। এরপর তাকে টেনেও আর বিছানা থেকে তোলা গেল না। দিন দিন অরুণিকার জেদ বাড়ছে তো বাড়ছেই। এভাবে জেদ বাড়তে থাকলে ওকে নিয়ন্ত্রণে রাখাটাই কষ্টকর হয়ে যাবে। 2 সপ্তাহের মধ্যে ইভান আর আরাফ অনেকগুলো টিউশন পেয়ে গেল। সবগুলোই শতাব্দীর বাবা খুঁজে দিয়েছেন। এখন মাস শেষ হলে এই টাকাগুলো দিয়ে তারা নতুন শ্রেণীতে ভর্তি হতে পারবে। কিন্তু তাদের কয়েক সপ্তাহের মধ্যেই টাকা লাগবে, কারণ ভর্তির সময় শেষ হয়ে যাচ্ছে। তাই 6 জন মিলে সিদ্ধান্ত নিল সালেহ আলী মাস্টারমশাই সহ মহল্লার মধ্যে যাদের অবস্থা ভালো তাদের থেকে কিছু টাকা ধার নেবে। কিন্তু এই ধার নিতে গিয়ে তাদের অনেক লজ্জায় পড়তে হলো। অনেকেই মুখের ওপর না করে দিয়েছে, আবার অনেকে খোঁচাও দিয়েছে, কারণ কেউই বিশ্বাস করতে চাইছে না যে তাদের পক্ষে টাকাটা ফেরত দেওয়া সম্ভব। তবে যারা বিশ্বাস করে টাকা ধার দিয়েছিল তাদের আশাহত হতে হয়নি। পরের মাসে আরাফ আর ইভান টিউশনের পুরো টাকাটা দিয়ে তাদের ঋণ শোধ করে ফেলে। কিন্তু ঝামেলা বাঁধল তখন যখন দেখলো ঋণ শোধের পর তাদের হাতে আর কোনো টাকাই অবশিষ্ট ছিল না। যেই টাকা আছে তা দিয়ে হয়তো ঘর ভাড়া দিতে হবে, নয়তো খাবারের খরচ। মাত্র 3,000 টাকা দিয়ে 6 জনের পুরো মাস চালানো মোটেও সম্ভব না। এখন এই মাসে আর কী দেখতে হবে সেটা ভাবতেই তাদের মাথাটা আরও এলোমেলো হয়ে যাচ্ছে। অরুণিকা শুকনো মুখে আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিতে গেল। অরুণিকা আরাফের টি শার্ট খামচে ধরে চেঁচিয়ে বলল, তোমরা পচা, আমি তোমাদের সাথে কথা বলবো না। আরাফ অরুণিকার হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, অরু, এত জেদ কিন্তু ভালো না। তুমি তো লক্ষ্মী মেয়ে, তাই না? আমি ভালো, তোমরা পচা। তুমি, আহনাফ, ইভান, তাওমিদ, তোমরা সবাই পচা, শুধু রকেস্টার আর ইমন ভালো। ইমন মুচকি হেসে অরুণিকার পাশে বসে বলল, আমরা যেহেতু ভালো, তাহলে আমাদের কথা রাখবে না? অরুণিকা মাথা নেড়ে বলল, হ্যাঁ রাখবো, কিন্তু আমার কথাও রাখতে হবে। অরুণিকা, আমরা সবাই তোমার কথা রাখবো, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এখন তুমি যা চাইছো তা দেওয়া সম্ভব না। অরুণিকা হাত পা ছোড়াছুড়ি করে বলল, না, আমার লাগবেই লাগবে। ইভান ইমনকে সরিয়ে দিয়ে অরুণিকার হাত শক্ত করে চেপে ধরে বলল, আর একবার যদি জেদ দেখাও আমার কিন্তু হাত উঠে যাবে। আরাফ অরুণিকাকে ইভানের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, হাত উঠে যাবে মানে? তুই ওকে মারবি? ও যা চায় তা না পেলে কি আমরা ওকে মেরে চুপ করাবো? আর তুই ওকে মারবি? এটা কোন সাহসে বলছিস? ইভান আরাফকে আশ্বস্ত করে বলল, আমি ওকে শুধু ভয় দেখাচ্ছি। আরাফ শীতল কণ্ঠে বলল, ভয় দেখাতে হবে না। অরুণিকা আরাফের গলা জড়িয়ে ধরে বলল, আরাফ, তুমি আমাকে সাইকেল কিনে দিবে না? অবশ্যই দেব, কিন্তু এখন না। না, আমার আজকেই লাগবে, এখন লাগবে। অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি বাবার কাছে যাব, তোমরা সবাই পচা। তাহমিদ অরুণিকার দিকে একটা চকলেট বিস্কিট এগিয়ে দিয়ে বলল, তুমি এটা খাও, তোমার পছন্দের মিল্ক চকলেট বিস্কিট। আমি খাবো না, আমার সাইকেল লাগবে। হঠাৎ তুমি সাইকেল কেন চাইছো? বাঁধনকে চাচু সাইকেল কিনে দিয়েছে, ও আমাকে ওটা ধরতে দেয় না। ওদের সবার সাইকেল আছে, শুধু আমার নেই। ওরা আমার খেলাও নেয় না। ওরা বলেছে সাইকেল না থাকলে আমার সাথে খেলবে না। আমি ওদের সাথে খেলতে চাই। যে আরো তোমার সাথে খেলতে চায় না তাদের সাথে তুমি কেন খেলবে? না, আমি ওদের সাথে খেলবো। এবার তুর্য বলল,
শতাব্দী খেলে না তোমার সাথে? সতু আপু তো খেলে না, ও সারাদিন পড়ে। এবার ইভান বলল, ও লক্ষ্মী মেয়ে, তাই পড়ে। এখন তুমি ওর মতো পড়াশোনা করবে, তারপর তোমাকে সাইকেল কিনে দেব। অরুণিকা এবার মুখ ফুলিয়ে টেবিলের নিচে বসে পড়ল। আহনাফ বলল, ওখানে বসে থাকো, তারপর অন্তত চুপ করে থাকো, তোমার চেঁচাগুলো মাথায় লাগছে। অরুণিকা মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আহনাফ বিরক্তির সুরে বলল, এসব কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুর্য কিছু একটা ভেবে ঘর থেকে বেরিয়ে পড়ল। মিনিট 10 পর সে শতাব্দীকে বাসায় নিয়ে এলো। শতাব্দী আজ অনেকদিন পর অরুণিকাদের বাসায় এসেছে। তাকে দেখে বাকিরা অবাক হলো। ইমন আরফকে হালকা ধাক্কা দিয়ে ইশারা ইভান, তাহমিদ আর আহনাফের দিকে তাকাতে বলল। ইভান আর আহনাফ অবাক চোখে শতাব্দীর দিকে তাকিয়ে আছে, আর তাহমিদ তার পা থেকে মাথা পর্যন্ত খুঁটি খুঁটি দেখছে। আরফ সবার মনোযোগ আকর্ষণ করে বলল, কেমন আছো শতাব্দী? অনেকদিন পর বাসায় এসেছো। শতাব্দী মুচকি হেসে বলল, হ্যাঁ, গায়ক সাহেব আমাকে নিয়ে এসেছে। শুনলাম আমার ছোট সখী সবার সাথে রাগ করে বসে আছে। শতাব্দী বলে টেবিলের নিচে গিয়ে অরুণিকার পাশে এসে বসলো। অরুণিকা শতাব্দীকে দেখে বলল, সতু আপু, ওদের সাথে কথা বলো না, ওরা সবাই পচা। কেন পচা বলছো? সাইকেল কিনে দিচ্ছে না তাই? অরুণিকা মাথা নেড়ে হ্যাঁ বলল। শতাব্দী আবারও বলল, আমার একটা ছানা আছে, কিন্তু তোমার টুনঝুন আছে। এই মহল্লায় কারোর কাছে টুনঝুন আছে? অরুণিকা কিছুক্ষণ ভেবে বলল, শুধু আমার কাছে আছে। হ্যাঁ, এখন বাকিদের সাইকেল আছে, কিন্তু সাইকেল তো কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, নিজে থেকে খেলেও না। শুধু তুমি যতক্ষণ পা দিয়ে ঘোরাবে ততক্ষণ চলবে। আর তোমার কাছে দুটো পাখি আছে, ওরা তোমার সাথে কথা বলতে চায়। যদিও এখনো কথা শেখেনি, কিন্তু তুমি ওদের কথা বলা শেখাতে পারো। খোকাও কি এখনো কথা বলতে পারে? ঠিকভাবে হাঁটতেও পারে না, কিন্তু সবাই তার সাথে খেলে, তার সাথে কথা বলে। তুমিও তোমার টুনঝুনের সাথে খেলবে। অরুণিকা হামাগুড়ি দিয়ে টেবিলের নিচ থেকে বেরিয়ে এলো। শতাব্দী ওর পিছু পিছু বেরিয়ে এলো। অরুণিকা এবার তাহমিদের কাছে গিয়ে বলল, তুমি টুনঝুনকে আমার সাথে খেলতে দাও না কেন? শতাব্দী হেসে বলল, ওই যে মিষ্টি মশাইয়ের ঘর যে নষ্ট হয়ে যাবে। তাহমিদ ভ্রু কুঁচকে শতাব্দীর দিকে তাকালো। এরপর অরুণিকার সামনে হাঁটু গেড়ে বসে বলল, এখন থেকে আমি তোমার সাথে খেলবো, টুমঝুমও আমাদের সাথে খেলবে। আমরা সবাই মিলে অরুণিকা আর টুমঝুমের সাথে খেলবো। সত্যি? হ্যাঁ, সত্যি। সতু আপু খেলবে? শতাব্দী মুচকি হেসে বলল, যদি কারোর আপত্তি না থাকে। আহনাফ বলল, অবশ্যই, আমাদের কোনো আপত্তি নেই। আর তোমাকে ধন্যবাদ ওরকে বোঝানোর জন্য। শতাব্দী মুচকি হেসে বিদায় নিল। আজ কয়েক পদের মিষ্টি বানিয়ে তাহমিদ বাজারের দিকে গেল। ভ্যান কেনার মতো টাকাও তাদের কাছে নেই, তাই প্লাস্টিকের বক্সে মিষ্টিগুলো নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে পথচারীদের কেনার জন্য অনুরোধ করতে লাগলো। তবে সে একা বের হয়নি, তার সাথে ইমনও ছিল। রোদের তাপে দুজনের মুখ লাল হয়ে গেছে, আর তাহমিদের চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। এই পোশাকে সে যথেষ্ট সম্মান করে, কিন্তু সে কখনো ভাবতেই পারেনি সে নিজেই একদিন রাস্তায় হেঁটে হেঁটে মিষ্টি বিক্রি করবে। এখন প্রতিদিনই মিষ্টি, জিলিপি, সন্দেশসহ বিভিন্ন ঝাল নাস্তা বানিয়ে কখনো বাজারে, কখনো বা পার্কের সামনে চলে যায়। তবে সে কখনোই হতাশ হয়ে বাড়ি ফেরেনি, কারণ প্রতিদিনই তার সব কটা নাস্তায় বিক্রি হয়ে যায়। বিকেলের দিকে মানুষের ভিড় বেশি থাকে, তখন অনেকেই মিষ্টি কিনে খায়। এদিকে তুর্য সিনথিয়ার খালার সাহায্যে একটি ছোট গানের দলের সাথে যুক্ত হয়ে গেছে। তারা বিভিন্ন অনুষ্ঠানে বা পূজায় গান গেয়ে টাকা আয় করে। তবে সেই দলে তুর্যই খুব কম টাকা পায়। সে যেহেতু বয়সে অনেক ছোট, এর চেয়ে বেশি টাকা সে আশা করতেও পারে না। অন্যদিকে আহনাফ কাজের জন্য এদিক ওদিক ছুটছে। তার মধ্যে এমন কোনো সৃজনশীলতা নেই যা দিয়ে সে নিজে কিছু করতে পারবে। তাই এই মুহূর্তে তার শারীরিক শ্রম দিয়েই টাকা আয় করতে হবে। কিন্তু কাজ পাওয়া তো সহজ না, আর তার চেয়ে কঠিন কাজের জন্য মানুষের কাছে অনুনয় করা, যা আহনাফের দ্বারা সম্ভব না। বিকেলে হাঁটতে হাঁটতে আহনাফ রাস্তায় বসে পড়ল। আশেপাশে এলোমেলোভাবে তাকাতেই চোখে পড়ল একটা বাইকের দিকে। সে বসা থেকে উঠে বাইকটির সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে থাকতে তার পুরনো স্বপ্নের কথা মনে পড়ে গেল। হঠাৎ একটা লোক তাকে হালকা ধাক্কা দিয়ে বলল, এই এভাবে কি দেখছিস? আহনাফ ভ্রু কুঁচকে লোকটির দিকে তাকালো। আহনাফের মুখের ভাব দেখে লোকটি তার বাইকে বসতে বসতে বলল,
তোর বাবা দাদার ক্ষমতা নেই এমন বাইক কেন? আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, বাইক কিনতে ক্ষমতা লাগে না, টাকা লাগে। কি বললি তুই? অদ্ভুত, আমি কি আপনাকে চিনি? এভাবে হুট করে ধাক্কা দিয়ে আমার মন্তব্য কেন করছেন? তুই আমার বাইক চুরি করতে এসেছিস, আমি ভালো করেই জানি। এখন তোকে পুলিশে দেবো। বাইকের চাবি আপনার কাছে, আমি কি বাইক কাঁধে করে নিয়ে পালাবো? ডাকেন পুলিশ। আচ্ছা, আমার সাথে খবরদারি, দাঁড়া তুই। আহনাফ বুকে হাত গুজে দাঁড়িয়ে বলল। আচ্ছা, দাঁড়াচ্ছে। লোকটা সত্যিই পুলিশ ডাকল। এরপর পুলিশ এসে আহনাফকে থানায় নিয়ে গেল। সে নিজের যুক্তিসঙ্গত কথাগুলো তাদের শুনিয়ে গেল, কিন্তু কেউই তার কথায় কর্ণপাত করল না। সে শুধু অবাক হয়ে সবার গা ছাড়া ভাব দেখতে লাগলো। সন্ধ্যায় সালেহে আলী আর সুরাইয়ার বাবা মার পরিচয়ে আহনাফকে ছাড়াতে এলেন, সাথে কিছু টাকাও দিতে হলো। বাসায় এসেই সুরাইয়া রাগী কণ্ঠে বললেন, এত ইগো ধরে থাকলে হয়? পুলিশ ডাকার কথা যখন বলেছিল তখনই তুমি ক্ষমা চেয়ে নিতে পারতে। আহনাফ চুপ করে রইল। ইমন হাসতে হাসতে বলল, নায়ক সাজতে গিয়ে চোর হয়ে ফিরে এসেছে। আহনাফ রাগী দৃষ্টিতে ইমনের দিকে তাকালো। ইমনের দেখা দেখি কিছু না বুঝে অরুণিকাও মুখে হাত দিয়ে হাসতে লাগলো। আহনাফ অরুণিকার নাক টেনে তাকে সামনে এনে বলল, তুমি আসছো কেন? অরুণিকা নাক ডলতে ডলতে বলল, ডুমুর আপি মিথ্যে বলছে কেন? ডুমু ঠোঁটে হাত দিয়ে ইশারায় অরুণিকাকে চুপ করে থাকতে বলল। আহনাফ অরুণিকার মুখে নিজের দিকে ফিরিয়ে এনে বলল, কি বলেছে ডুমুর? বলেছে। ডুমুর অরুণিকাকে থামিয়ে দিয়ে বলল, না ভাইয়া, আমি কিছু বলিনি, ও মিথ্যে বলছে। ও তো এখনো কিছুই বলেনি। কি শেখাচ্ছ তুমি ওকে? সুরাইয়া বললেন, কি বলেছিস তুই বাবুনকে? ডুমুর কোনো উত্তর না দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সুরাইয়াও বের করতে করতে বেরিয়ে পড়লেন। আহনাফ আবারও অরুণিকাকে জিজ্ঞেস করল, এই ও কি বলেছে? অরুণিকা বলল, ডুমুর আপি বলেছে একবার পুলিশের লাঠি পিটুনি খেলে সবাই বিড়াল ছানা হয়ে যায়। কোথায়? তুমি তো আর বিড়াল ছানা হওনি। আমার নাকে ব্যথা দিয়েছে, এখন আমি কার সাথে খেলবো? আমি ভেবেছি আমার একটা বিড়াল ছানাও থাকবে, তারপর আমি টুন ঝুন আর বিড়াল ছানা একসাথে খেলবো। অরুণিকার কথা শুনে আহনাফ শব্দ করে হেসে উঠল। অরুণিকার নাক হাত ভুলিয়ে দিয়ে বলল, তুমি আমাকে বিড়াল ছানা বানিয়ে রাখতে চাও, কিন্তু আমি তো বাঘের ছানা। তুমি বাঘের ছানা? বাঘ তো মানুষ খেয়ে ফেলে, তুমি কি আমাকে খেয়ে ফেলবে? না, আমি লক্ষ্মী মেয়েদের খাই না, কিন্তু যারা কথা শোনে না তাদের খেয়ে ফেলে। অরুণিকা হুট করে আহনাফের মুখে খেমচি দিয়ে আরাফের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। আহনাফ গাল ধরে বলল, এই মেয়ের নখগুলো তো মারাত্মক বড় হচ্ছে, ওর নখ কেটে দে। অরুণিকা পা ধাপিয়ে বলতে লাগলো, না না না, আমি নখ কাটবো না। ইদানিং 6 জনের পড়াশোনা কিছুই হচ্ছে না। সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজ ছেড়ে স্কুলে চলে যায়, আর বাসায় ফিরে অরুণিকাকে খাইয়ে নিজেদের কাজের জন্য বেরিয়ে পড়ে। কেউ রাতে বাসায় ফেরে, কেউ ফিরে সন্ধ্যায়। সন্ধ্যায় আসার পর প্রতিদিনের মতো সবাই তাহমিদকে নাস্তা বানাতে সাহায্য করে। এদিকে আহনাফ একটা ঘড়ির দোকানে চাকরি পেয়েছে। রাস্তায় বিজ্ঞাপনের লিফলেট দেখে সে এই কাজ খুঁজে পেয়েছিল। তার চাকরিটা খুব সুখের। সারাদিন এসির নিচে বসে কাস্টমারদের কাছে ঘড়ি বিক্রি করা, নষ্ট ঘড়ি ঠিক করে দেওয়া, ব্যাটারি লাগানো, এসবই করতে হয়। দোকানের মালিকের একই জায়গায় আরেকটা দোকান আছে, তার ওখানেই বসতে হয়। তিনি অনেক দিন ধরেই এমন কম বয়সী ছেলে খুঁজছিলেন। তিনি মনে করেন কম বয়সী ছেলেদের শাসনের মধ্যে রাখা যাবে। আর আহনাফের ঘড়ির ব্র্যান্ড সম্পর্কে ভালো ধারণা থাকায় তিনি আহনাফকে কাজে নিয়ে নেন। সকালে মালিক নিজেই দোকানে বসেন। এরপর আহনাফ আসার পর তিনি চলে যান। তবে আরাফ একটা টিউশন পেয়েছে আহনাফের জন্য। রাত 9টায় দোকান বন্ধ করে মালিকের কাছে চাবি দিয়ে আহনাফ সেই টিউশনটাও করাতে যায়। মেয়েটির নাম জ্যোতি, আহনাফের বয়সী। মেয়েটিকে শুধু ইংরেজি পড়ানোর জন্যই তাকে রাখা হয়েছে, তবে সে বাকি পড়াশোনাতেও মাঝে মাঝে জ্যোতিকে সাহায্য করে। জ্যোতির বাবা মা ইচ্ছে করে অল্প বয়সী ছেলেকে শিক্ষক হিসেবে রেখেছেন। তাদের ধারণা জ্যোতির চেয়ে বয়স বেশি হলে সে ইতস্তত বোধ করবে, একই বয়সের হলে বন্ধুর মতো সব সহজে বুঝে নিতে পারবে। আর আহনাফের ইংরেজি বিষয়ে ভালো দক্ষতা থাকায় তাকে না বলার কোনো কারণ ছিল না। তবে চাইলে তারা মেয়ে শিক্ষিকা রাখতে পারতেন, কিন্তু জ্যোতির মা সন্দেহবাতিক স্বভাবের, কারণ জ্যোতির বাবা রুবেল আহমেদ একজন ব্যবসায়ী। তিনি বেশিরভাগ সময় বাসায় থাকেন আর ঘরে বসে ব্যবসা দেখাশোনা করেন। অন্যদিকে জ্যোতির মা রুমনা বেগম অফিসেই থাকেন।
তার ধারণা তিনি মেয়ে শিক্ষিকা বা মেয়ে কাজের লোক রাখলে স্বামীকে হারিয়ে ফেলবেন, তাই বাসায় পুরুষ কাজের লোক রেখেছেন আর মেয়ের জন্য পুরুষ শিক্ষক। যদিও জ্যোতির বাবা যথেষ্ট বিশ্বাসযোগ্য মানুষ, কিন্তু তার দুর্ভাগ্য তিনি স্ত্রীর বিশ্বাস অর্জন করতে পারেননি। মাউসিয়া, আমার নাম মাউসিয়া। অনেকে মৌ বলে ডাকে, অনেকে ওশিয়া বলে ডাকে। তুমি আমাকে কোন নামে ডাকবে? ভুসি। ইভানের উত্তর শুনে ক্লাসের সবাই অট্ট হাসি দিয়ে উঠল। মাউসিদ হেসে বলল, ভুসি নাম দেওয়ার কারণ? ইভান মাউসিতার দিকে চুপ করে তাকিয়ে রইল। মাউসিয়াত হেসে বলল, যখন জানোই না ভুসি মানে কি, তাহলে ডাকছো কেন? আচ্ছা, আমি বলে দিই। ভুসি সাধারণত রাফিজকে বোঝায়। পেটের যত ধরনের রোগ আছে সব কিছুর জন্য এটা অনেক উপকারী শস্য। এখন তুমি মেনে নিচ্ছ আমি খুবই গুরুত্বপূর্ণ? ইভান চলে আসতে যাবে, তখনই মাউসিয়াত হাত এগিয়ে দিয়ে বলল, বন্ধু হতে পারি? ইভান হাত সরিয়ে দিয়ে বলল, আমি আগ্রহী নই। ইভান চলে যেতে ইমন হাত বাড়িয়ে দিয়ে বলল, তুমি চাইলে আমার বন্ধু হতে পারো। মাউসিয়াত মুখ বাঁকিয়ে বলল, আমি তোমার মতো ছেলের সাথে বন্ধুত্ব করতে আগ্রহী নই, যে ক্লাসে প্রতিদিন কান ধরে দাঁড়িয়ে থাকে। ইমন হাত সরিয়ে নিল। মাউসিয়াত হন করে হেঁটে চলে গেল। তুর্য ইমনের কাঁধে হাত রেখে বলল, এসব মেয়েগুলো আমাদের জন্য সৃষ্টি হয়নি, এরা পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। ভাই তো কোনো আগ্রহ দেখায়নি, তবুও মেয়েটা ওর সাথে কথা বলেছে। আরে এই মেয়ে খুবই মেধাবী, নতুন ভর্তি হয়েছে। এই মেয়ে শুধু মেধাবী ছাত্রদের সাথেই কথা বলে, তাদের সাথেই বন্ধুত্ব করে। আর ইভান তো এই ক্লাসের টপার, স্বাভাবিক কথা বলবেই, কারণ ওর ইভানকে টপকে সামনে এগোতে হবে, বুঝেছিস? তুই এত কিছু কিভাবে জানলি? ক্লাসে নতুন মেয়ে এসেছে, আর রিকি দা স্টার তথ্য নেবে না, তা কি হয়? ইমন হাসল আর বলল, দেখিস আমি ওর বন্ধু হয়ে ছাড়বো। ইভান অরুণিকাকে পড়ানোর দায়িত্ব নিয়েছে, কিন্তু অরুণিকার কাছে পড়াশোনা নামক শব্দ আর ইভান নাম, এই দুটাই মারাত্মক ভীতিকর। সন্ধ্যা হলেই অরুণিকা কখনো মলিন মুখে বসে থাকে, কখনো বা বিছানায় শুয়ে অসুস্থ হওয়ার ভান ধরে বলতে থাকে, আমার পেট ব্যথা করছে। পেট ব্যথা অরুণিকার সাধারণ অজুহাত। প্রথম কয়েকদিন সবাই ভেবেছিল সত্যি বোধহয় সে অসুস্থ, কিন্তু যখনই পড়াশোনা করার সময় পেরিয়ে যেত, ব্যাস অমনি সে বিছানা ছেড়ে উঠে আবারও ঘরে দৌড়াদৌড়ি শুরু করে দিত। আজও এর ব্যতিক্রম হয়নি। ইভান বাংলা বর্ণমালা শেখার বই নিয়ে বসার সাথে সাথে অরুণিকা এক পাশে দাঁড়িয়ে গেল। ইভান হাতের ইশারায় অরুণিকাকে তার পাশে বসতে বলল, আর সে দৌড়ে বিছানায় উঠে শুয়ে পড়ল। ইভান তাকে বিছানা থেকে টেনে তুলে মেঝেতে বসিয়ে দিল। আজও তোমার পেটে ব্যথা করছে, তাই না? অরুণিকা মাথা নেড়ে হ্যাঁ বলল। ইভান বলল, একটু পর ডাক্তার এসে তোমার পেটে কয়েকটা ইঞ্জেকশন দিয়ে যাবে, তারপর সব ব্যথা সাই করে চলে যাবে। অরুণিকা মাথা নেড়ে বলল, না না, এখন আর ব্যথা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন পড়ো। দেখি বলো তো এটা কি? জানি না। বলো সর। বলবো না। ইভান চোখ গরম করে বলল, অরুণিকা বলো সর। অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সর। ও না, অ। ও। একটা চড় দেব বলছি, বলো অ। আ। অ বলতে বলতে সে ফুঁপিয়ে উঠল। তখনই গেটে শব্দ হলো। শতাব্দীর কণ্ঠ শুনে অরুণিকা উঠতে যাবে, তখনই ইভান চোখ বড় বড় করে তাকালো। সেই চোখ দেখে অরুণিকা ভয়ে কুঁকড়ে উঠল। এরপর আবারও নিজের জায়গায় জড়সড় হয়ে বসে পড়ল। এদিকে তাহমিদ গেট খুলতে গিয়ে দেখল শতাব্দী দাঁড়িয়ে আছে। তাহমিদকে দেখে সে বলল, মিষ্টি মশাই, বাড়িতে ঢুকতে দেবে কি? তাহমিদ কোনো উত্তর না দিয়ে গেট খুলতে লাগলো। হঠাৎ তার চোখ পড়ল শতাব্দীর দিকে। সে মিটমিটিয়ে হাসছে। তাহমিদ ভ্রুকুচকে বলল, হাসছো কেন? শতাব্দী হাসি থামিয়ে বলল, এমনি। তাহমিদ দরজা খুলতে শতাব্দী বারান্দায় দাঁড়িয়ে বলল, মিষ্টি মশার এত পরিশ্রম হয় যে আজ সে নিজের যত্ন নিতেই ভুলে গেছে। আয়নায় গিয়ে নিজেকে একবার দেখে আসো। তাহমিদ ভ্রু কুচকাল। শতাব্দী তার চুলের দিকে ইশারা করতে সে মাথায় হাত দিল, আর সাথে সাথে ময়দার গুঁড়োগুলো তো শার্টের উপর পড়ল। তাহমিদ ইতস্তত ভাব নিয়ে বলল, অরুণিকা ময়দা নিয়ে খেলছিল, ওকে কোলে নিয়েছি, ও হয়তো মাথায় লাগিয়ে দিয়েছিল। শতাব্দী হেসে বলল, যাক বাবা, আমার ছোট সখী একটা ভালো কাজ করলো।
এইখানে ভালো কাজের কি হলো? এই যে জানলাম মিষ্টি মশাই এলোমেলো থাকলেও ভালো লাগে। তাহমিদ অবাক হয়ে শতাব্দীর দিকে তাকিয়ে রইল। শতাব্দী হেসে ভেতরে ঢুকে অরুণিকার কাছে এসে বলল, ছোট সখী কি করছো তুমি? অরুণিকা এতক্ষণ পড়া ফাঁকি দেওয়ার সুযোগ খুঁজছিল। শতাব্দীকে দেখেই সে হুমড়ি খেয়ে শতাব্দীর কোলে বসে পড়ল। ইভান তা দেখে শতাব্দীকে বলল, এখন ওর পড়ার সময়, তুমি এই সময় কেন এসেছ? তোমার পড়াশোনা নেই? শতাব্দী চোখ ছোট করে ইভানের দিকে তাকালো। অরুণিকা শতাব্দীর কানে ফিসফিসিয়ে বলল, সত্য আপু, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি খেলবো। শতাব্দী ইভানের দিকে তাকিয়ে বলল, যে এই বাড়িতে এমন ভয়ঙ্কর মাস্টার মশাই আছে সেই বাড়িতে যাই হোক পড়াশোনা হয় না, শুধু বকুনি ঝুকুনি চলে। ইভান দাঁতে দাঁত চেপে বলল, তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি তুমি বাচ্চাদের শুধু বকাবকি করো, তোমার কাছে কেউ পড়তে চাইবে না। এতগুলো টিউশন করাচ্ছি, চোখে পড়ছে না? ওরা কিভাবে পড়ে? শতাব্দী মনে মনে বলল, হ্যাঁ, সব কটা ছাত্রই যে তাকে মুখ বুঝে সহ্য করেছে সেটা বুঝতে পারছে না। পরের দিন ক্লাসে ঢুকতেই মাউসিয়াতের মুখোমুখি হলো ইভান। সে সামনে এগোতেই মাউসিয়াত তার সামনে এসে দাঁড়ালো। পাশ কাটতে যাবে, আবারও সে সামনে এসে দাঁড়ালো। এবার ইভান ভ্রুকুচকে বলল, তোমার সমস্যাটা ঠিক কোথায় আমি বুঝতে পারছি না। মাউসিয়াত হাত এগিয়ে দিয়ে বলল, আমরা চাইলে ভালো বন্ধু হতে পারি। আমি আমার নোটসগুলো তোমার সাথে শেয়ার করব। আমার এইসবের প্রয়োজন নেই। কেন? তুমি নোট করে পড়ো না বুঝি? তোমার জেনে কি হবে? আমি তো পড়ি তাই। ইভান পাশ কাটাতে যাবে, তখনই মাউসিয়াত বলল, আমি কিন্তু কখনো দ্বিতীয় হইনি, সব সময় প্রথম হয়েছি। তো তোমার নিশ্চয়ই ভয় লাগছে, কারণ এবার আমি প্রথম হব। তোমার পরীক্ষা আমার চেয়ে ভালো হলে তুমি প্রথম হতে পারো, এখানে ভয় পাওয়ার কি আছে? আরে তোমার জায়গাটা আমি নিয়ে নেব। ইভান মাউসিয়াতকে থামিয়ে দিয়ে বলল, উফ, মারাত্মক অসহ্যকর তো তুমি। ইভান কথাটি বলে চলে গেল। মাউসিয়াত ক্ষুব্ধ দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তখনই ইমন এসে বলল, হাই মেও। মাউসিয়াত চোখ বড় বড় করে ইমনের দিকে তাকিয়ে বলল, কি বললে তুমি? হাই মেও। মাউসিয়াত রাগী কণ্ঠে বলল, মাও কে? তুমি? আমি মাউসিয়া, মাও না। ইমন আমতা আমতা করে বলল, ও সরি, ওই দিন যে বললে অনেকে তোমাকে মেও বলে ডাকে। অশুভ ফাজিল বদমাইশ ছেলে, মৌ বলে ডাকে, মাও না। যাও এখান থেকে, গাধা একটা। মাউসিয়াত কথাটি বলেই হনহনিয়ে চলে গেল। আর ইমন মুখ ছোট করে মাউসিয়াতের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তখনই দুর্য তার কাঁধে হাত রেখে বলল, ওই দেখা যায় ক্লাসরুম, ওই আমাদের ব্রেঞ্চ। এখানেতে দাঁড়িয়ে আছে ম্যাও আপুর ব্যাং। ইমন চোখ ছোট ছোট করে বলল, ব্যাংকে? আর কে হবে? তুই? তুই মজা করছিস আমার সাথে? দুর্য গানের সুরে বলল, আমি তো মজা করিনি, মজা ব্যাঙের উপর নেমেছে। ইমন তুর্যের হাত সরিয়ে দিয়ে হনহনিয়ে চলে গেল। তুর্য শীষ বাজাতে বাজাতে ক্লাসে ঢুকে পড়ল। সন্ধ্যায় জ্যোতিকে পড়াতে গেল আহনাফ। ঘরে ঢুকে দেখলো জ্যোতি আজ সেজে গুজে বসে আছে। আহনাফ চেয়ারে বসে এদিক ওদিক তাকিয়ে বলল, আজ আঙ্কেল বাসায় নেই? না, বাবা ব্যবসার কাজে শহরে বাইরে গেছে। এই কয়েকদিন মা আর আমি আছি। এখন আন্টি কোথায়? অফিসে। মায়ের তো রাত হবে ফিরতে, তার কত কাজ। বাসায় কেউ নেই? না, শুধু তুমি আর আমি। তাহলে আমি অন্যদিন আসি। কেন? এইভাবে কেউ নেই, ভালো দেখাচ্ছে না। চিন্তা করো না, আমি তোমার ক্ষতি করব না। আমি কি ডাকাত নাকি? তুমি সেজে গুজে বসে আছো কেন? ও, সেজেছি কারণ আমি আজ আমার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। আহনাফ ভ্রুকুচকে বলল, বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমি তাকে একটা অনুষ্ঠানে দেখেছি, তারপর নাম্বার আদান প্রদান হয়েছে, সেই থেকেই প্রেম। ও আচ্ছা। দেখবে? কাকে? আরে বোকা, আমার বয়ফ্রেন্ডকে। আহনাফ ইতস্তত ভাব নিয়ে বলল, তোমার ইচ্ছা, চাইলে দেখাতে পারো। জ্যোতি একটা ছবি দেখালো। আহনাফ নিজের ছবি দেখে হতভম্ব হয়ে গেল। জ্যোতি হেসে বলল, কেমন বোকা বানালাম তোমায়, তাই না? মানে এসবের মানে কি? মানে একদম পরিষ্কার, আমার কোনো প্রেমিক নেই, আমি কারোর সাথে ভিডিও কলে কথাও বলিনি। আজ আমি তোমার জন্য সেজেছি, কারণ আমার তোমাকে ভালো লাগে। সোজা সাপটা বলে দিলাম, আমাদের কিন্তু দারুণ মানাবে। আহনাফ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, জ্যোতি, আমি তোমাকে পড়াতে এসেছি। তো? এটা সম্ভব না।
কেন সম্ভব না? আমাদের ধর্ম এক, আমাদের বয়সের পার্থক্য নেই, আমাদের অনেক ভালো বন্ধুত্ব হয়েছে, আমাদের সম্পর্কটা খুব জমবে। কারণ আমার এসবে কোনো আগ্রহ নেই। আমার বাবা মা মারা গেছে, আমার জীবনটাই খুব এলোমেলো। আমি সব ঝামেলা আমার জীবনে চাই না। আমি ঝামেলা? হ্যাঁ, ঝামেলা। আর আজ থেকে আমি তোমাকে আর পড়াবো না। দাঁড়াও অনাফ। আচ্ছা ঠিক আছে, আমি আর এসব বলবো না, অন্তত আমাকে পড়াও। সব কিছু জানার পর এখানে 2 মিনিট দাঁড়ানো আমার জন্য ক্ষতিকর। আচ্ছা, আমরা শুধু বন্ধু হয়ে থাকি। আমার এত বন্ধুর প্রয়োজন নেই। কথাটি বলেই আহনাফ বেরিয়ে এলো। জীবনে প্রথম কোনো মেয়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, অথচ সে কোনো কারণ ছাড়াই তাকে ফিরিয়ে দিল। এটাই তো আবেগের বয়স, কিন্তু আজকাল কোনো আবেগই তাকে উচ্ছ্বাসিত করে না। বাড়িতে ঢুকেই সে মেঝেতে বসে পড়ল। অরুণিকা আহনাফের কাছে এসে বলল, আমার জন্য চকলেট এনেছো? আহনাফ মুচকি হেসে 2টা চকলেট বের করে অরুণিকার হাতে দিল। সে চকলেট দুটো হাতে নিয়ে দৌড়ে গেল তার মাটির বাক্সের কাছে। বাজার থেকে আরাফ তাকে মাটির বাক্স কিনে দিয়েছে, সেখানে এসে প্রতিদিন চকলেট জমিয়ে রাখে। 6 জনই বাইরে থেকে এলে অরুণিকার জন্য বিভিন্ন ধরনের চকলেট আনবে। অরুণিকা সেগুলো বাক্সে রেখে দেবে, তারপর যখন ইচ্ছে সেখান থেকে নিয়ে খাবে আর চকলেটের প্যাকেটগুলো আবারও আরেকটা বাক্সে জমিয়ে রাখবে। প্রথম কয়েকবার তাহমিদ সেই প্যাকেটগুলো ফেলে দিয়েছিল, কারণ প্যাকেটে অনেকবারই পিঁপড়ে ধরে গিয়েছিল। শেষমেশ অরুণিকার কান্নাকাটি দেখে সে বাকি প্যাকেটগুলো ধুয়েই সে বাক্সে রেখে দিয়েছে। যদি এভাবে কাউকে না বলে বাসায় চলে আসবে সেটা আহনাফের মাথায়ও আসেনি। জ্যোতিকে দেখে আরাফ, ইভান, ইমন, তুর্য আর তাহমিদ আহনাফের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আছে। জ্যোতি ব্যাগপত্র একপাশে রেখে বলল, আমি তোমার সাথেই থাকবো, তুমি যা খাওয়াবে তাই খাবো, পড়াশোনাও করবো না, প্লিজ আমাকে ফেলে দিও না। আহনাফ চেঁচিয়ে বলল, তোর মাথা নষ্ট হয়ে গেছে? আমি এক্ষুনি তোর বাবাকে ফোন দিচ্ছি। জ্যোতি আহনাফের পা ধরে বলল, প্লিজ বাবা মাকে ফোন দিও না, আমাকে মেরে ফেলবে। হঠাৎ অরুণিকার দিকে চোখ পড়তে জ্যোতি বলল, এই মেয়েটা কে? অরুণিকা জ্যোতির কাছে এসে বলল, তুমি কে? জ্যোতি বলল, আমি আহনাফের গার্লফ্রেন্ড। আহনাফ রাগী কণ্ঠে বলল, তোমার মতো ব্রেনলেস মেয়ে আমি একটাও দেখিনি। আহনাফ এক প্রকার ধাক্কা দিয়ে জ্যোতিকে বাসা থেকে বের করে দিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর জ্যোতি আবারও চলে গেল। তুর্য বলল, এই মেয়ে এখন কোথায় যাবে? আহনাফ বলল, যেখান থেকে এসেছে সেখানে যাবে। এবার আরাফ বলল, আমারও তো টিউশন করাচ্ছি, এমন শুধু তোর সাথেই হয়েছে? হ্যাঁ, কারণ আমার ভাগ্যে টিউশন লেখা নেই তাই। আর এই মেয়ে বাসার ঠিকানা পেল কিভাবে? আমি কিভাবে বলবো, তুই বলেছিস হয়তো। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। শতাব্দীর সাথে এখন আরাফ আর ইমনের খুব ভাব জমে গেছে। আহনাফের সাথেও ভাব জমতে শুরু করেছে। ইভান এখন আর শতাব্দীর আগমনে বিরক্ত হয় না, তারা এখন শতাব্দীকে ভালো বন্ধু মনে করে। প্রতিদিন তারা লুডো, ক্যারাম বা অরুণিকার সাথে পুতুল খেলায় যোগ দেয়। তবে পুতুল খেলায় বাঁধন আর ডুমুরের উপস্থিতিও থাকে। তুর্য আগের দলে কাজ করার পাশাপাশি আরেকটা গানের দলে যোগ দিয়েছে। মোটামুটি নিজের পড়াশোনার খরচটা সে বহন করতে পারছে। তাহমিদ ছোট্ট একটা ব্যবসা শুরু করেছে, মিষ্টান্ন ভোজন নামে একটা ছোট দোকান খুলেছে। তবে দোকানের সামনে 2টো চেয়ার ছাড়া আর কিছুই নেই। ছোট একটা প্লাস্টিকের টুলের ওপর সে তার মিষ্টির থালাটা বসিয়ে রাখে। ওপরে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে রাখে যাতে মাছি বা ধুলোবালির হাত থেকে বাঁচানো যায়। টুলের নিচে কাগজ দিয়ে লিখে রেখেছে মিষ্টান্ন ভোজন নামটি। অনেকেই তার বানানো মিষ্টি কিনে নিয়ে যায়। এরপর অনেকে তো বিভিন্ন উপলক্ষে তাকে মিষ্টির অর্ডারও দিয়ে যায়। সে এখন অনেক টাকা আয় করতে পারছে, তা দিয়ে তাদের ব্যাচেলর সংসারে পুরো টাকাটা উঠে যায়। অন্যদিকে ইভান আর আরাফের টিউশনের টাকা দিয়ে তাদের পড়াশোনার খরচ আর ইমন আর আহনাফের খরচটাও উঠে যায়। সাথে কিছু সঞ্চয়ও হচ্ছে। আহনাফ এখনও সেই ঘড়ির দোকানে কাজ করে, তবে সেখানে তেমন কোনো লাভ হচ্ছে না। এ নিয়ে তার কোনো ঝামেলা নেই। আরাফ টিউশন বাবদ কিছু টাকা আহনাফ আর অরুণিকার জন্য জমিয়ে রাখে। মোটামুটি তাদের অবস্থা এখন ভালোর দিকে। আগামী মাসে তুর্যের জন্মদিনে তারা তুর্যকে গিফট উপহার দেবে, গিটারটা। এতদিন তুর্য অন্যের গিটার ব্যবহার করে গান গেয়েছিল, এবার নিজের গিটার ব্যবহার করবে। ভাবতেই তাদের খুব ভালো লাগছে। অন্যদিকে মাউসিয়াদের সাথে ইভানের বন্ধুত্ব না হলেও মোটামুটি তারা কথাবার্তা বলা শুরু করেছে।
তবে ইমনের জন্যই সেটা সম্ভব হয়েছে, কারণ ইমনই মাউশিয়াতের সাথে বন্ধুত্ব করার লোভে ইভানকে অনুরোধ করতে যাতে মাউশিয়াতের সাথে কথা বলে, আর ফলশ্রুতিতে এখন ইমন মাউশিয়াতের ভালো বন্ধু। অন্যদিকে জ্যোতিও মাঝে মাঝে আহনাফের সাথে দেখা করতে তার মহল্লায় চলে আসে, কিন্তু আহনাফ কখনোই তাকে সুযোগ দেয়নি। যদিও চুপচাপ উপেক্ষিত হয়ে চলে যায়, আবার কয়েক সপ্তাহ পর ঠিকই চলে আসে। এই মেয়ে যে আসলে কী চায় তা আহনাফ নিজেও বুঝতে পারে না। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। সবাই সম্মিলিতভাবে তুর্যকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। অরুণিকা তুর্যের কাছে এসে বলল, রকস্টার, আজ আমার জন্মদিন। তুর্য হেসে বলল, হ্যাঁ টুইঙ্কেল। তাহমিদ একটা বক্স টেবিলের ওপর রেখে বলল, তোর বার্থডে কেক। তুর্য কেকটা দেখে বলল, তুই বানিয়েছিস? হ্যাঁ। তুর্য ছবি উঠিয়ে নিয়ে বলল, দেখতে অসাধারণ লাগছে, এবার খেতে কেমন লাগে সেটাই দেখার বিষয়। সবাই একসাথে তুর্যকে কেক খাওয়ালো। তাহমিদ কেকের জন্য ভালোই প্রশংসা পেল। খাওয়া দাওয়ার পর সেই উপহারটি দেওয়ার সময় এলো, যেটির জন্য আজ এত আয়োজন করা হয়েছে। আরাফ অরুণিকাকে কোলে নিয়ে বলল, উপহারটা তুমিই দাও। তুর্য যদিও বুঝতে পেরেছে, তবুও সে উৎসাহ নিয়ে অপেক্ষা করছিল। এবার আহনাফ অরুণিকার হাতে গিটারটি দিল। অরুণিকা সেটা নিয়েই বলল, এত বড় গিফট, এখানে কি আছে? আরাফ বলল, তুমি আগে তোমার রকস্টারকে দাও, সেই খুলে দেখুক কি আছে এতে। অরুণিকা সেই বক্সটি আঁকড়ে ধরে বলল, অনেক ভারী। তুর্য নিয়ে বলল, হয়েছে হয়েছে, টুইঙ্কেল স্পর্শ করে দিয়েছে, এতেই হবে, নয়তো আমি পাওয়ার আগেই হাত থেকে ফেলে আমার শখের উপহার ভেঙে ফেলবে। শতাব্দী গালে হাত দিয়ে বলল, গায়ক সাহেব, তুমি বুঝে ফেলেছো নাকি? তুর্য কলার নাচিয়ে বলল, উপহারদাতা কারা? শতাব্দী 5 জনের দিকে ইশারা করে বলল, এরা। এরা কারা? তোমার বন্ধু। তো আমি বুঝি আমার বন্ধুদের চিনব না? তুর্য বক্স খুলে গিটারটা বের করে 5 জনের উদ্দেশ্যে বলল, আমার সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হলো আমি তোদের মতো বন্ধু পেয়েছি, আর আমার একটা টুইঙ্কেলও আছে। অরুণিকা গিটারটি নিয়ে বলল, এটা দিয়ে কি করে? তুর্য অরুণিকাকে কোলে বসিয়ে বলল, এটা গান গাওয়ার সময় ব্যবহার করে, এমনিতেও করা যায়, এটাতে শব্দ তুললে গান শুনতে আরও ভালো লাগে। অরুণিকা ফ্যাল ফ্যাল করে তুর্যের দিকে তাকিয়ে রইল। ইমন বলল, তোর কঠিন কথাগুলো ও বুঝবে না, তুই বরং শুনিয়ে বুঝিয়ে দে। এরপর সবাই তুর্যকে ঘিরে বসল। অরুণিকা তুর্যের কোলে বসেছে। তুর্য গিটারের সুর তুলে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা গিটারের শব্দ শুনে হেসে তুর্যের দিকে তাকালো। বলতেছে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি, চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি, তুমি 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 শুধু এই মনে নাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে, তুমি 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 শুধু এই মনে নাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে, বলতেছে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। শতাব্দী কান্না ভেজা কণ্ঠে বলল, গায়ক সাহেব, তোমার কণ্ঠে জাদু আছে, আমি তো তোমার প্রেমেই পড়ে যাচ্ছি। তুর্য শব্দ করে হাসলো। শতাব্দী বলল, হাসছো কেন? আমার প্রেম করতে আপত্তি নেই, তবে বিয়ে আমি করছি না। বিয়ে করবে না কেন? রকস্টারদের বিয়ে করলে মানায় না। দেখা যাবে তুমি সবার আগে বিয়ে করে বউ ঘরে তুলেছো। আমার তো মনে হয় বিয়েটা সবার আগে ইভানেরই হবে। কিভাবে বুঝলে? দিব্য দৃষ্টি লাভ করেছি। এত ধোঁয়াশা সৃষ্টি করছো কেন? কিছু আছে নাকি? ইভান ভ্রুকুঁচকে বলল, কখনো কলেজে পাশ করিনি, কি আবল তাবল বলছিস তুই? ইভানের কথায় তুর্য আর শতাব্দী চুপ হয়ে গেল।
আজ স্কুল ছুটি, তাই সবাই বাসায় আছে। আর আজই অরুণিকা তার পুতুলের বিয়ে দেবে। শতাব্দী হচ্ছে পুতুলের বড় বোন, ইভান পুতুলের বড় ভাই। ইমনকে বানিয়েছে ঘটক। আরাফ হচ্ছে পুতুলের মা, আর তুর্য বাবা। তাহমিদ আর আহনাফ এনেছে পুতুলের বিয়েতে নাচ গান করতে। ডুমুরের বাঁধন পুতুলের শ্বশুর শাশুড়ি। সবাইকে এক একটা পরিচয় দেওয়ার পর শতাব্দী অরুণিকাকে জিজ্ঞেস করলো, ছোট সখী, তাহলে তুমি কি হবে? অরুণিকা হেসে বলল, আমি সবাইকে সাজিয়ে দিব, রান্না দেখব, তাহমিদের মতো রান্না করে সবাইকে খাওয়াবো। আরাফ হাততালি দিয়ে বলল, বাহ, বেশ বেশ। তুর্য বলল, খেতে পারবো তো? অরুণিকা বলল, অনেক মজা হবে। তাহমিদ বলল, কি কি রাখছ? এখন বলবো না, যখন খাবে তখন বলবো, এখন আগে সাজিয়ে দিব। অরুণিকা একটা ওড়না শতাব্দীর মাথায় পরিয়ে দিয়ে কাঁচা হাতে তাকে সাজিয়ে দিল। অরুণিকা সাজিয়ে দেওয়ার পর বলল, দেখো কত সুন্দর লাগছে। শতাব্দীকে দেখে তুর্য বলল, আমার মেয়ের একই হাল হলো। আহনাফ তুর্যকে গুঁতো দিয়ে বলল, বাহ ওরু, তুমি তো খুব সুন্দর করে সাজিয়েছ। অরুণিকা মিষ্টি হাসি দিল। শতাব্দী মুখ ছোট করে বসে রইল। অরুণিকা ইভানের সামনে এসে বলল, তোমাকে সাজাতে হবে না, ভাইরা বোনের বিয়েতে সাজে না। ইভান হাঁ করে অরুণিকার দিকে তাকিয়ে রইল। শতাব্দী হেসে বলল, ভাইরা বোনের বিয়েতে শুধু কাজ দেখে। এরপর পাশে থাকা একটা বাটি ইভানের মাথার উপর দিয়ে শতাব্দী বলল, মনে করো এখানে ফুল আছে, আর তুমি ফুল নিয়ে ঘর সাজাচ্ছ। ইভান বাটিটা সরিয়ে চোখ ছোট্ট করে শতাব্দীর দিকে তাকালো। এবার ইমনের নাকের নিচে কাজল দিয়ে গো ফেঁকে অরুণিকা বলল, তুমি হচ্ছে ঘটক, তুমি বিয়ে দিবে। ইমন বলল, ঘটক না, কাজী। ভাবলাম ঘটক সাহেবকে বলবো একটা ছেলে দেখতে। এখন যেহেতু কাজী হয়ে গেছেন, তাহলে একেবারে বোনের বিয়ের পাশাপাশি আমার বিয়েটাও করিয়ে দিন কাজী সাহেব। ইমন কাজল দিয়ে আঁকা গোফের ওপর হাত বুলিয়ে বলল, তোমার যা চেহারা, কয়েকশো বছরও সুপাত্র জুটবে কিনা সন্দেহ। তুর্য রাগী কণ্ঠে বলল, এই কাজী, তুই আমার মেয়েকে এভাবে অপমান করতে পারিস না। আমি তোর গোফগুলো একেবারে কি? এই গোফ সহজে কাটা যাবে না। অরুণিকা এই গোফ লাগিয়েছে। আমি তো কাঁদবো না, একেবারে পুরো মুখে গোফ লাগিয়ে দেব। অরুণিকা তুর্যকে চুপ করিয়ে দিয়ে বলল, তুমি হচ্ছে পুতুলের বাবা, তুমি কম কথা বলবে, চুপ থাকবে, নয়তো বরের বাবা রাগ করবে। অরুণিকার কথা শুনে সবাই অবাক। আরাফ জিজ্ঞেস করলো, তোমাকে এসব কে বলেছে? আলিয়া খালা বলেছে। সিনথিয়া আপুর বিয়ের সময় আঙ্কেল চুপ করে বসেছিল, এমনিতে কত বক বক করে। আলিয়া খালা বলেছে মেয়ের বাবা মার চুপ থাকতে হয়। ইমন হেসে বলল, অরুণিকা হবে ভবিষ্যৎ পরিবার কল্যাণ মন্ত্রী। এবার অরুণিকা আরাফকে সাজিয়ে দিল। তুর্য আরাফের হাত ধরে বলল, আমার বউকে দারুণ লাগছে, চলো ঘরে যাই। আরাফ হাত সরিয়ে দিয়ে বলল, যা তো সর। এবার তাহমিদ আর আহনাফকেও সাজিয়ে দিল। আহনাফকে সাজানোর সময় অরুণিকা তার ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে দিচ্ছিল। আহনাফ বলল, ওরু, আর লাগিয়ে দিও না, কি করছো? একবারে খাইয়ে দিবে নাকি? অরুণিকা হাত ছেড়ে বলল, এখন শেষ। আহনাফ বিরক্তির সুরে বলল, মেয়েরা এমন আশ্রয় লাগিয়ে কিভাবে চলাফেরা করে? আমার তো মনে হচ্ছে মুখে ভারী কিছু লাগিয়েছে। শতাব্দী মুখ বাঁকিয়ে বলল, মেয়েরা সব পারে, বুঝলে? এত বুঝতে হবে না। এই ওরু, তাড়াতাড়ি বিয়ে শেষ করো। অরুণিকা বলল, তোমরা নাচ গান করো। আহনাফ বলল, আমি নাচবো? তোমাকে নাচ গান করার জন্যই তো বিয়েতে এনেছি। এবার অরুণিকার চাপাচাপিতে তাহমিদ আর আহনাফ কোমর দুলিয়ে নাচতে লাগলো। তাদের দেখা দেখি ইমন আর তুর্য যোগ দিল। শুধু আরাফ আর ইভান বসে বসে তাদের দেখছে। অরুণিকার পুতুলের বিয়ে খেলা শেষ করে শতাব্দী বাসায় চলে যাওয়ার জন্য বের হলো। শতাব্দীকে এগিয়ে দেওয়ার জন্য তাহমিদও বেরিয়ে গেল। শতাব্দী মুচকি হেসে বলল, আজকের খেলায় অনেক মজা পেয়েছি। শতাব্দী বিদায় দিয়ে চলে যেতে নেবে, তখনই তাহমিদ পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে বলল, এটা তোমার জন্য। শতাব্দী বক্সটি নিয়ে বলল, আমার জন্য? কি আছে এখানে? বাসে গিয়ে দেখো।
শতাব্দী মুচকি হাসি ফেরত দিয়ে বাসায় চলে এলো। বাসায় এসে সে তাড়াতাড়ি বক্সটা খুলে দেখলো একজোড়া নূপুর। সেই নূপুরগুলো হাতে নিয়ে দেখলো বক্সে ছোট একটা চিরকুটো ভাঁজ করা আছে। সে তাড়াতাড়ি সেটি খুলে পড়তে লাগলো। তাহমিদ লিখেছে, অরুণিকার কাছে শুনেছি তোমার নাকি নুপুর পড়তে খুব ভালো লাগে। ওর জন্য কিনতে গিয়েছিলাম, ভাবলাম তোমার জন্য নিয়ে ফেলি। শতাব্দী মুচকি হেসে নূপুরগুলো হাতের মুঠোয় আবদ্ধ করলো। একটা মিষ্টি অনুভূতি এখন তার ভেতরটা নাড়িয়ে দিচ্ছে। এই অনুভূতির কোনো নাম নেই, শুধু সে এতটুকু জানে আজ তার ভীষণ ভালো লাগছে। ঋতুর পরিবর্তনে সবাই অসুস্থ। প্রথম দিন থেকেই ইমন আর তুর্যের জ্বর। তারা টানা 2 দিন স্কুলে যায়নি। আর তুর্য তার থিয়েটারও যাচ্ছে না। গতকাল থেকে আহনাফের জ্বর লাগছে। প্রচণ্ড মাথা ব্যথার জন্য সে বিছানা ছাড়তে পারছে না। তবুও সে অসুস্থ শরীর নিয়ে দোকানে গিয়েছিল। দোকানের মালিক ভালো লোক, তিনি আহনাফকে কিছুদিন ছুটি দিয়ে দেন। এদিকে আজ সকাল থেকেই অরুণিকা অসুস্থ। সে একদম চুপচাপ হয়ে গেছে। তার নুইয়ে পড়া দেখে সবাই বুঝে গেছে এই ভাইরাস জ্বর এবার তাকেও ধরেছে। সবারই ওষুধ চলছে। আপাতত আরাফ আর ইভান সম্পূর্ণ সুস্থ আছে। তাহমিদেরও শরীর তেমন ভালো যাচ্ছে না। এর মধ্যে পুরো রাত বসে বসে নাস্তা বানিয়ে সে সকালে স্কুলের পর তার দোকান খুলতে গেছে। এতদিন ইমন তার সাথে ছিল, এখন ইমনের শরীর ভালো নেই, তাই সে একাই এসেছে। আজ রোদটাও খুব অসহনীয় লাগছে। তাহমিদের মাথাটাও ভারী হয়ে আছে। ক্রেতাকে ডাকার মতো তার কোনো শক্তি নেই। সে শুধু একটা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই শতাব্দী তার বান্ধবী শ্রেয়ার সাথে নৃত্যের ক্লাসে যাচ্ছিল। তাহমিদকে দেখে সে দাঁড়িয়ে গেল। শ্রেয়া শতাব্দীকে বলল, তাড়াতাড়ি চল, দাঁড়িয়ে গেলি কেন? শতাব্দী অন্যমনস্ক হয়ে বলল, মিষ্টি মশাই। শ্রেয়া ভ্রুকুচকে বলল, কি বললি? বুঝিনি তোর কথা। শতাব্দী তাহমিদের সামনে এসে দেখলো তার একটা মিষ্টিও আজ বিক্রি হয়নি। তাহমিদও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শতাব্দী তাহমিদের পাশে এসে বলল, মিষ্টি মশাই, কি করছো এখানে? শতাব্দীর কণ্ঠ শুনে তাহমিদের ঘোর কাটল। সে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোচ্ছিল। তাহমিদ শতাব্দীর দিকে তাকিয়ে বলল, তুমি? হ্যাঁ, নাচ শিখতে যাচ্ছি, দেখলাম তুমি এখানে। তাহমিদ কাঁপা কণ্ঠে বলল, মিষ্টি বিক্রি করতে এসেছে। তাহমিদের শুকনো মুখটা দেখে শতাব্দীর কষ্ট হলো। সে তাহমিদের কপালে হাত রেখে বলল, এ মা, অনেক জ্বর এসেছে। তাহমিদ হালকা হেসে বলল, আরে না, প্রচন্ড রোদ, তাই শরীর গরম হয়ে গেছে। হয়েছে, এই রোদে তোমার সুন্দর চেহারাটা পুড়িয়ে ফেলতে হবে না। বাসায় যাও, দেখো তোমার পুরো মুখ লাল হয়ে গেছে। মনে হচ্ছে কেউ তোমার পুরো মুখে শুধু চড় দিয়ে গেছে। তাহমিদ ভ্রু কুঁচকে শতাব্দীর দিকে তাকালো। শতাব্দী বলল, মা যখন পুচকিকে মারে তখন এভাবেই গাল লাল হয়ে যায়, তবে আমি কখনো মার খাইনি। তাহমিদ হাসলো। শতাব্দী বলল, মিষ্টিগুলো আমি খেয়ে ফেলি। তাহমিদ আহত দৃষ্টিতে তার দিকে তাকালো। শতাব্দী তাহমিদের মুখের দিকে তাকিয়ে বলল, আরে মিষ্টি মশাই, কিনে নেব তো, এমনিতে দিতে বলছি না। এবার তাহমিদ মুচকে হেসে জিজ্ঞেস করলো, কটা লাগবে? সব দাও। সব? হ্যাঁ সব। তুমি তো জানোই আমার মিষ্টি অনেক প্রিয়। তোমার তো সবই প্রিয়। শতাব্দী হালকা হেসে বলল, মিষ্টি মশাই যা বানায় তাই আমার প্রিয়, সবই না। কথাটি শুনে তাহমিদ এক নজর শতাব্দীর দিকে তাকিয়ে মিষ্টিগুলো প্যাকেটে ঢোকাতে লাগলো। এদিকে শতাব্দী সব মিষ্টি কিনে নিয়ে চলে গেল। আর তাহমিদ বাসায় এসে ধপাস করে মেঝেতে শুয়ে পড়ল। শরীরের ভার ছেড়ে দেওয়ায় সে মেঝেতে পড়ে হালকা ব্যথাও পেয়েছে। এদিকে বাসায় আরাফ আর ইভান নেই। ইমন আর তুর্য ঘুম। আহনাফের প্রচণ্ড জ্বর, সেও আধো ঘুমে আছে। তাহমিদ অনেক কষ্টে মাথা তুলল। এই মুহূর্তে তার শরীরে বিন্দু মাত্র শক্তি নেই। কিভাবে বাসা অবধি এসেছে সে নিজেও জানে না। এদিকে অরুণিকা বসে বসে খেলছিল। সে তাহমিদকে কাঁপতে দেখে তার কাছে এসে বসে বলল, তাহমিদ, তোমার কি হয়েছে? তাহমিদ কাঁপা কণ্ঠে বলল, ওপাশ থেকে একটা বালিশ এনে দাও তো। অরুণিকা বালিশ এনে তাহমিদের মাথার নিচে দিয়ে বলল, আমি তোমার মাথা হাত দিব? না, তুমি আমার জন্য একটা কাঁথা এনে দাও। অরুণিকা আশেপাশে কাঁথা খুঁজতে লাগলো। পাশে মাত্র 2টি কাঁথা ছিল। একটা এখন ইমন আর তুর্য ভাগাভাগি করে নিয়েছে, আর একটা আহনাফের দখলে। অরুণিকা বিছানায় উঠে আহনাফকে কয়েকবার ডাকলো। আহনাফ হুম শব্দ করে আবারও ঘুমিয়ে গেল। অরুণিকা এবার টেনে টুনে কাঁথাটা আহনাফের কাছ থেকে নিয়ে তাহমিদের উপর ছড়িয়ে দিল।
তাহমিদ একপাশে জড়সড় হয়ে শুয়ে রইল। কিছুক্ষণ পর আহনাফ ঠান্ডায় কাঁপতে লাগলো। সে বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করছে। অরুণিকা আবারও আহনাফের কাছে গিয়ে বলল, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। অরুণিকা একদম আহনাফের মুখের কাছে কান লাগিয়ে দিল। এবারও সে কিছু বুঝলো না, তাই সে আবারও আহনাফকে ডাকলো। এই আহনাফ, ওঠো, কি বলছো? আহনাফ প্রকুচকে চোখ খুলে অরুণিকাকে দেখে বিরক্তির সুরে বলল, কি সমস্যা তোমার? যা এখান থেকে। তুমি কি বলছো? আহনাফ ধমক দিয়ে বলল, আরে যাও বলছে, যাও। অরুণিকা এক ধমকে চুপ হয়ে গেল। আহনাফ কিছুক্ষণ পর হালকা চোখ খুলে দেখল অরুণিকা ঠোঁট ফুলিয়ে তার দিকে তাকিয়ে বসে আছে। আহনাফ হালকা হাসল। অরুণিকাকে টেনে বুকের ওপর বসিয়ে বলল, ওরু, আমার শরীর ভালো না, একটা কাজ করবে? অরুণিকা মাথা নেড়ে বলল, কি কাজ? একবার আমার বাম পায়ে হাঁটবে, আরেকবার ডান পায়ে, এরপর 2 হাতে, তারপর মাথার চুলগুলো একটু পরপর টেনে দেবে, তারপর মাথায় আর কপালে 2 দিকে একটা ম্যাসাজ করে দেবে। মনে থাকবে তো? আর আমি ঘুমাচ্ছি, আমাকে কিছুক্ষণ পরপর ডাকবে না, ঠিক আছে? অরুণিকা আহনাফের কথা মতো তার হাত পায়ে হাঁটাহাঁটি করতে লাগলো। আর কিছুক্ষণ পরপর তার চুল টেনে দেওয়ার পাশাপাশি মাথাটাও টিপে দিতে লাগলো। কয়েকবার এমন করার পর অরুণিকার বেশ মজাই লাগছিল। আহনাফের পা দুটো তার কাছে রেল লাইনের লোহার পাতের মতো মনে হচ্ছে। সে দেয়াল ধরে ধরে সেই পায়ের উপর হাঁটছে আর লাফাচ্ছে। এদিকে অরুণিকাকে কাজ দিয়ে আহনাফ আরাম করে ঘুমাচ্ছে। প্রায় আধ ঘন্টা পর অরুণিকা ক্লান্ত হয়ে আহনাফের পায়ের উপরই ঘুমিয়ে পড়ল। আরাফ আর ইভান বাসায় এসে দেখলো সবাই ঘুমাচ্ছে। তারা দুজনেই সবার জ্বর মাপল। ইমন আর তুর্যের আপাতত 100 ডিগ্রি, আহনাফের 102 আর তাহমিদের 103 হয়েছে। তবে অরুণিকার জ্বর নেই। আরাফ আর ইভান তাড়াতাড়ি তাহমিদকে ধরে বিছানায় শুইয়ে দিল। ইভান ফার্মেসি থেকে ওষুধ এনে আহনাফের আর তাহমিদকে খাইয়ে দিল। বাকি রাত আরাফ আর ইভান দুজনেই তাদের মাথায় জলপট্টি দিয়ে গেল। সকালে সুরাইয়া আলিয়া খালাকে দিয়ে তাদের ব্যবহারের জন্য পানি আনালেন আর ঘরটাও পরিষ্কার করিয়ে দিলেন। সকালের নাস্তা আর দুপুরের খাবারটা সুরাইয়া রেঁধে দিয়ে গেলেন। সন্ধ্যায় শতাব্দী বাসায় এলো। বাসায় এসে দেখলো আহনাফ আর তাহমিদ ঘুমোচ্ছে, বাকিরা বসে আছে। ইমন শতাব্দীকে জিজ্ঞেস করলো, তুমি হঠাৎ? তোমার শরীর ভালো? এখন ভালো আছি, কিন্তু ভাই একটু অসুস্থ। গায়ক সাহেব কোথায়? ওর শরীর ভালোই আছে, রাতের খাবার কিনতে গেছে। আরে এখন বাইরে বেরোতে গেলে কেন? আরো কিছুদিন বিশ্রাম করতে পারতে। আরাফ বলল, ওর বাসায় ভালো লাগছিল না, তাই ওকে তো বললাম আমি গিয়ে নিয়ে আসি, কিন্তু আমাকে যেতে দেয়নি। ওহ, মিষ্টি মশাই কি ঘুমাচ্ছে? শতাব্দী পা উঁচিয়ে তাহমিদের ঘুমন্ত মুখটা দেখার চেষ্টা করছিল, কিন্তু তাহমিদ উল্টো দিকে ফিরে ঘুমাচ্ছিল, তাই আর দেখা সম্ভব হয়নি। এবার শতাব্দী বলল, কাল থেকে আমাদের পূজা শুরু। এখন তো স্কুলও ছুটি, সবখানেই তো ছুটি, কাজেও যেতে হবে না। শোনো, মা বলেছে তোমাদের দাওয়াত করতে, তাই সবাইকে দাওয়াত দিতে এসেছি। তোমরাও আসো। খালাদের কতবার বলি, ওরা আসে না, দূর থেকেই দেখে। আরাফ বলল, আমরাও দূর থেকেই দেখবো না হয়, সবাই তো এখন অসুস্থ। আচ্ছা, সমস্যা নেই, আমি সব বুঝি। তোমাদের ধর্মে বারণ আছে, পুজোয় যাওয়া যায় না। থাক, তোমাদের ধর্মের নিয়মগুলোকে আমরাও সম্মান করি। মাও তো বোঝে, কিন্তু ওই যে সবাইকে বলার একটা রীতি আছে। থাক, না এলে আসবে না, তাও আমরা সবাইকে দাওয়াত দিই। বাসায় অতিথি এলে অনেক ভালো লাগে। শতাব্দী থেমে বলল, আরেকটা কথা, মিষ্টি মশাই সুস্থ হলে কিন্তু ভালোই হতো, মিষ্টান্ন ভোজন কিন্তু ভালোই চলতো। ইমন বলল, কাল এই বিষয় নিয়ে কথা হচ্ছিল। থাক, সমস্যা নেই, এই মুহূর্তে ওর সুস্থতাই গুরুত্বপূর্ণ। আমি সৃষ্টিকর্তাকে বলবো যাতে এই ঘর থেকে সব রোগ কেটে যায়। আরাফ বলল, ইনশাআল্লাহ। কি বললে এটা? আল্লাহ যদি চায় তবে অবশ্যই হবে। শতাব্দী মুচকি হেসে বলল, আসি তাহলে। 6 জন অরুণিকাকে হন্যে হয়ে খুঁজছে। প্রায় 5 ঘন্টা হতে চলো অরুণিকাকে পাওয়া যাচ্ছে না। আজ ছিল হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা বিসর্জন। রাস্তায় মানুষের ঢল নেমেছে। বাঁধনকে বাসায় আটকে রাখা দেয়। সে তার বন্ধুদের সাথে দেবী বিসর্জন দেখতে চলে গেছে, সাথে নিয়ে গেছে অরুণিকাকে। এখন বাঁধন ফিরে এসেছে, কিন্তু অরুণিকাকে হারিয়ে ফেলেছে। এদিকে আরাফ আর ইভানের 103 ডিগ্রি জ্বর। তারা দুজনে বিছানা ছেড়ে উঠতে পারছে না। ইমন আর তুর্য পুরোপুরি সুস্থ হয়ে গেছে।
আহনাফ এখনও দুর্বল, আর তাহমিদের জ্বর ওঠানামা করছে। অসুস্থতা, দুর্বলতা সব ভুলে এখন ছজনই দিশাহারা হয়ে গেছে। তারা পাগলের মতো ছোটাছুটি করছে তাদের ওরুকে এক নজর দেখার জন্য। অনেকক্ষণ খোঁজার পর আরাফ ক্লান্ত হয়ে মাটিতে বসে ফুপিয়ে কেঁদে উঠল। তুর্য একপাশে বসে বারবার মনকে বোঝাচ্ছে তার টুইঙ্কেলকে সে এখনই ফিরে পাবে। এদিকে ইভান জ্বরের ঘোরেই বাঁধনকে দুটো চর বসিয়ে দিল। বাঁধনের ফোপানো দেখে সুরাইয়া ছেলেকে আর বকলেন। তিনিও আলিয়া খালাকে নিয়ে আশেপাশে খুঁজতে লাগলেন। আহনাফ আর তাহমিদ অনেক দূরে চলে গেছে, কিন্তু কোথাও অরুণিকাকে পাওয়া যায়নি। শতাব্দীদের পরিবার বাসায় ফেরার পর সব শুনে অনেক ভয় পেল, কারণ বিসর্জনের সময় পদদলিত হয়ে অনেকেই আহত হয়। বাচ্চাদের ও সময় দূরে রাখা হয়। অরুণিকা যদি ভিড়ের মধ্যে পড়ে তাহলে হয়তো কোনো অঘটন ঘটে যাবে। আহনাফ এসব শুনে আবারও ঘর থেকে বেরিয়ে যায়। এবার সে একাই বেরিয়েছে। যে দিক দিয়েই অরুণিকা যাওয়া সম্ভব সেই দিক দিয়ে হেঁটে নদীর ঘাট পর্যন্ত গিয়েছে। নদীর ঘাটের কাছে এসে আহনাফ সেখানেই বসে পড়ল। তার মাথাটা ভোঁ ভোঁ করছে, ইচ্ছে করছে বাঁধনকে বেধড়ক পেটাতে। তখনই পেছন থেকে দুটি হাত তার গলা জড়িয়ে ধরল। সেকেন্ডের জন্য আহনাফ থমকে গেল। পেছনে ফিরে দেখল অরুণিকা কান্না ভেজা চোখে তার দিকে তাকিয়ে আছে। আহনাফ বসা থেকে উঠে অরুণিকাকে শক্ত করে জড়িয়ে ধরল। অরুণিকা আহনাফের গলা জড়িয়ে ধরে বলল, আমি অনেক ভয় পেয়েছি জানো, ওরা অনেক পচা। আহনাফ অরুণিকাকে ছেড়ে দিয়ে তার মুখের দিকে তাকালো। কাঁপা কণ্ঠে বলল, কার কথা বলছো? দুটো আঙ্কেল। আহনাফ ব্যস্ত কণ্ঠে বলল, কি করেছে তোমার সাথে? তখনই সামনে একজন দম্পতি এসে দাঁড়ালো। তাদের দেখে আহনাফ দাঁড়িয়ে গেল। অপরিচিত মহিলাটি বললেন, ও তোমার কে হয়? আমার চাচাতে বোন। আপনাদের পরিচয়? আমরা এখানে বিসর্জনের সময় এসেছিলাম, তারপর এক পাশে দাঁড়িয়ে গল্প করছিলাম। তখন দেখলাম দুজন মাঝবয়সী লোক ওকে নিয়ে যেতে চাইছে, কিন্তু ও বারবার হাত ছোড়াছুড়ি করছিল, যেতে চাইছিল না। আমার সন্দেহ হলো, তাই আমি আমার স্বামীকে বললাম। তারপর ওকে নিজেদের কাছে রাখলাম। এতক্ষণ আশেপাশে খুঁজছিলাম যদি কেউ নিতে আসে। আমাদের বাড়ি কাছেই, তাই ওকে বাসায় নিয়ে গেলাম। ও অনেক কান্নাকাটি করছিল। এখন থানায় যাওয়ার আগে আরেকবার এলাম এদিকটায়, তারপরও তোমাকে দেখেই দৌড়ে এলো। আহনাফ অরুণিকাকে কোলে নিয়ে বলল, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আবার জীবন ফিরিয়ে দিয়েছেন। ওর কিছু হলে আমাদের কি হতে ভাবতেই পারছি না। সেই দম্পতি হাসি মুখে বিদায় নিল। আহনাফ ফোন বের করে বাসায় জানালো অরুণিকাকে পাওয়া গেছে। তারপর অরুণিকাকে কোলে বসিয়ে কিছুক্ষণ নদীর ঘাটে বসলো। তার শরীর এখনো কাঁপছে। হাতের মুঠোয় অরুণিকার হাত। অরুণিকার চোখে মুখে এখনো ভীতি, কিন্তু ভীতির মাঝে থেকেও সে বুঝে গেছে সে এই মুহূর্তে নিরাপদ স্থানেই আছে। তাই তো এত শান্ত হয়ে বসে আছে। তার চোখে ভয় থাকলেও একটা আলাদা প্রশান্তির লেশ ফুটে উঠেছে। এই চাহনির ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, তবে এক বাক্যে বলা যায় এক অবুঝ বালিকা বেলা শেষে ফিরে পেয়েছে তার শান্তির ঠিকানা। আহনাফ অরুণিকার ছোট্ট হাতে তার ঠোঁট ছোঁয়ালো। তার ফুপিয়ে উঠল। অরুণিকা আহনাফের দিকে তাকালো। আহনাফের চোখ ছলছল করে উঠল। বলল, ওরু, খুব ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল সে ভয়ঙ্কর মুহূর্তটা আবার ফিরে এসছে। মনে হচ্ছিল সব মুহূর্তে শেষ হয়ে যাবে। অরুণিকা আহনাফের চোখের পানি মুছে দিয়ে বলল, আমি আর তোমাদের না বলে বের হব না, তোমাদের সব কথা শুনবো। আহনাফ মুচকে হেসে বলল, আরাফ, ইভান, ইমন, তাহমিদ আর তোমার রক্সরা তোমার জন্য বসে আছে, চলো বাসায়। আহনাফ অরুণিকার হাত ধরে তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে। সূর্য অস্তগামী হচ্ছে। অস্তগামী সূর্যের রক্তিম আভায় আকাশটা লালচে হয়ে গেছে। অরুণিকা সেই আকাশের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো আর আহনাফকে প্রশ্ন করতে লাগলো, আকাশ এত বড় কেন? আকাশ লাল হয়ে গেছে কেন? আকাশ নীল হয় কেন? আকাশ কিভাবে ধরা যাবে? ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন। আহনাফ কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে, আবার অজানা প্রশ্নগুলোকে পাশ কাটিয়ে প্রসঙ্গ পাল্টে দিচ্ছে। এভাবেই তারা গল্প করতে করতে বাসায় চলে এলো। মাউশিয়াতের দৃষ্টিতে অস্থিরতা, আর ইমনের দৃষ্টি মাউশিয়ারেতের দিকেই স্থির। তাদের শ্রেণীকক্ষে 3টে সারি। মাউশিয়াত সবসময় শুরুর সারিতে প্রথম বেঞ্চে বসে, আর ইমন মধ্যের সারিতে তৃতীয় বেঞ্চে আহনাফ আর তাহমিদের সাথে বসবে। এটাই তাদের প্রতিদিনকার বসার নিয়ম। তবে ইভান আর আরাফ মধ্যের সারিতে প্রথম বেঞ্চে বসবে, আর তুর্য একদম শেষ বেঞ্চে।
আজ প্রথম বেঞ্চে অন্য কেউ বসেছে, কারণ আরাফ আর ইভান স্কুলে আসেনি। শুধু ইমন আর তুর্য এসেছে। আর ইভানকে না দেখেই মাউসিয়াতের দৃষ্টিতে এমন অস্থিরতার সৃষ্টি হয়েছে। ক্লাস শেষে মাউসিয়াত ইমনের সামনে এসে দাঁড়ালো। ইমন চুলে হাত চালাতে চালাতে বলল, অনেকদিন পর দেখা হলো। মাউসিয়াত মুচকি হেসে বলল, শুনলাম তুমি অসুস্থ ছিলে, এখন কেমন আছো? একদম ফিট। আচ্ছা, ইভানকে দেখছি না। মাউসিয়াত চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে ইভানের? জ্বর ছিল, তবে আজ একটু কমেছে। আরাফও অসুস্থ, ওরও জ্বর। আহনাফ হয়তো কাল থেকে আসবে। ও। মাউসিয়াত অন্যমনস্ক হয়ে ইমনকে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ইমন বলল, চলো, এখন তো ব্রেক আছে, একটু বসে কোথাও। না, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। মাউসিয়াত চলে গেল আর ইমন মলিন মুখে তার যাওয়া দেখছে। বাসায় এসেই ইমন ইভানকে উদ্দেশ্য করে বলল, ভাই, আমি যখন অসুস্থ ছিলাম মাউসিয়াত আমার কথা জিজ্ঞেস করেছিল। ইভান সেই মুহূর্তে খাচ্ছিল। সে খাওয়া বাদ দিয়ে ইমনের দিকে ভ্রু কুঁচকে তাকালো। ইমন বলল, এভাবে দেখিস কেন? তাড়াতাড়ি আমার প্রশ্নের উত্তর দে। ইভান কিছুক্ষণ চুপ করে রইল। ইমন তাড়া দিয়ে বলল, এত ভেবে উত্তর দিচ্ছিস কেন? ইভান বলল, আগে এটা বল, তোর মাউসিয়াতের ব্যাপারে এত আগ্রহ কেন? তুই প্রসঙ্গ পাল্টাচ্ছিস কেন? আগে আমার প্রশ্নের উত্তর দে। হ্যাঁ, করেছিল। ইমন কথাটি শুনে একগাল হেসে বলল, আচ্ছা, আমি গোসল সেরে আসছি, আমার জন্য খাবার তুলে রাখিস। ইভান ইমনকে উদ্দেশ্য করে বলল, মাউসিয়াতের ব্যাপারে এত ঘাটাঘাটি করিস না, ও তোর জন্য ভালো হবে না। ইমন ইভানের দিকে ভ্রু কুঁচকে তাকালো। ইভান ইমনের দিকে তাকিয়ে বলল, দেখ, মেয়েটাকে আমার সুবিধার মনে হয় না। ও স্বার্থ নিয়ে বন্ধুত্ব করে আর প্রচণ্ড অহংকার ও জেদ নিয়ে চলাফেরা করে। তুই ওকে নিয়ে ভেবে সময় নষ্ট করিস না। এবার তুর্য বলল, আমি তো ইমনকে বলেছি মেয়েটাকে আমার মোটেও ভালো লাগে না, কারোর সাথে কথা বলে না, ইভানের সাথে ভাব জমিয়েছে, ও ভালো ছাত্র তাই। তাহমিদ বলল, তাহলে ইমনের সাথে বন্ধুত্ব করেছে কেন? হয়তো ইভানের সাথে ভাব জমানোর জন্য। ইমন কথাগুলো শুনে দমে গেল। সে তাড়াতাড়ি কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। বিকেলে গেটে শব্দ হওয়ায় দরজার কাছে গিয়ে ইমন অবাক হলো। মাউসিয়াত হাত নাড়িয়ে বলল, বাসায় ঢুকতে দেবে না? ইমন গেট খুলে মাউসিয়াতকে ডেকে ভেতরে আনলো। ঘরে ঢুকে মাউসিয়াত পুরো ঘরে চোখ বুলিয়ে নিল। মনে মনে বলল, এইটুকু ঘরে 6 জন? বাম পাশের খাটে আরফ ঘুমোচ্ছে আর তার পাশে শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে তুর্য। ডান পাশের খাটে অরুণিকা ঘুমোচ্ছে আর মেঝেতে বেড বিছিয়ে ঘুমোচ্ছে ইভান। তাহমিদ বসে বসে পড়ছে। তার অনেক দিনের পড়া জমে গেছে। এতদিন অসুস্থ থাকায় একটুও পড়া হয়নি, তাই আপাতত দোকান না খুলে সে পড়াতেই মনোযোগ দিয়েছে। আর আহনাফ সেই মুহূর্তে বাসায় ছিল না, সে দোকানে গিয়েছিল। মাউসিয়াতকে দেখে তুর্য বিছানা ছেড়ে উঠে বসলো। এরপর ইমনের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। মাউসিয়াত আশেপাশে তাকিয়ে তাহমিদকে পড়তে দেখে বলল, এ বেলায় কেউ পড়ে? তাহমিদ মেয়েলি কণ্ঠ শুনে বইয়ের পাতা থেকে চোখ তুলে মাউসিয়াতকে দেখে চমকে উঠল। অবাক কণ্ঠে বলল, তুমি এখানে? মাউসিয়াত তার কাঁধের ব্যাগ থেকে একটা থলে বের করে বলল, তোমাদের দেখতে এলাম। এরপর সে ইমনের হাতে থলেটা ধরিয়ে দিয়ে তাহমিদের দিকে এগিয়ে এসে বইটা রেখে বলল, বাহ, সবই তো পড়ে ফেলেছো, তবে তোমার আগে আরো অনেকেই আছে। তাহমিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেকদিন অসুস্থ ছিলাম, তখন একটুও পড়াশোনা হয়নি, তাই এখন একটু পড়তে বসলাম, সামনে তো বার্ষিক পরীক্ষা। মাউসিয়াত পাশ ফিরে অরুণিকাকে দেখে ভ্রুমুচকে বলল, এটা আবার কে? কাছে গিয়ে অরুণিকার মুখের ওপর থেকে কাঁথাটা সরিয়ে বলল, এই পিচ্চিটা কে? তুর্য বলল, আমার টুইঙ্কেল। টুইঙ্কেল তোমার বোন? তাহমিদ তুর্যের দিকে শীতল দৃষ্টিতে তাকালো। ইমন বলল, হ্যাঁ, আমাদের বোন। মাউসিয়াত ভ্রুকুঁচকে বলল, আমি তো কথার কথা বলছি, কিন্তু তোমাদের বোন কিভাবে হলো? তুমি আর ইভান তো আপন ভাই, বাকিরা তো তোমাদের বন্ধু, তাহলে ইমি কার বোন, তোমাদের নাকি? তাহমিদ বলল, আমার বোন, আমার আপন বোন। হঠাৎ আরাফ নড়ে চড়ে তুর্যকে হালকা ধাক্কা দিয়ে বলল, বক বক করছিস কেন? চুপ কর, মাথা ব্যথা করছে। তুর্য বলল, মাউসিয়াত এসেছে। আরাফ তুর্যের দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে বসল। মাউসিয়াত অরুণিকার পাশে বসে আরফের দিকে তাকিয়ে বলল, কেমন লাগছে এখন? আরাফ বলল, মোটামুটি।
আচ্ছা, ইভান নিচে ঘুমাচ্ছে কেন? ও ঠান্ডা লাগবে না? তাহমিদ বলল, নিচে পেট আছে। তা তো দেখছি। আচ্ছা, তোমরা রাতে কোথায় ঘুমাও? এইখানেই। তুমি তোমার বোনের সাথে থাকো, তাই না? আরাফ ভ্রু কুঁচকে মাওশিয়াদের দিকে তাকালো। তুর্য আরাফের কানের কাছে ফিসফিসিয়ে বলল, তাহমিদ ওকে বলেছে টুইঙ্কেল ওর আপন বোন। আরাফ বিড়বিড় করে বলল, এই মেয়ে এখানে কেন এসেছে? ও তো জানে আমরা আপন ভাই না, আর এলাকা সবাই জানে আমরা ভাই ভাই। এখন সত্যটা জানাজানি হয়ে গেলে